রাতের আধার যতই গভীর আর দীর্ঘ হোক না কেন, ভোরের স্নিগ্ধ আলো সেই আধারকে ধীরে ধীরে গ্রাস করে ফেলে, সূচনা করে এক নতুন দিনের। দৃশ্যর জীবনে সেই আলোর সূচনা হচ্ছে। এতদিন পর নিজের পরিবারকে পেয়ে তার মনের সব যন্ত্রণা যেন নিমিষেই গায়েব হয়ে গেছে। বাবা মায়ের স্নেহতলে থাকা যে কতটা প্রশান্তির, সেটা দৃশ্য তাদের কাছ থেকে দূরে থেকে বুঝেছে। এই মায়ের হাতের খাবারের স্বাদ এতদিন পর পেয়ে মেয়েটা কান্না করে দিয়েছিল। দৃশ্য এখন কিছুটা সুস্থ, কিন্তু ডান পা ঠিক মতো নাড়তে পারে না। ডক্টর তাকে আরও 2 দিন হসপিটালে রাখবে বলে জানিয়েছে। দৃশ্য লতা আর জিনিয়ার সাথে সবাইকে পরিচয় করিয়ে দিল। আনিকা কবির তাদের মাথায় হাত বুলিয়ে দোয়া করলেন। এরা না থাকলে তার মেয়েটার কি হতো? জিনিয়া দৃশ্যকে বলল, ওই তোর ভাইয়া যে এমন হট জিনিস আগে বলিসনি কেন? আমি তো ক্রাশ খাইছি, তোকে আমার ভাবি বানাতে চাই না। জিনিয়া কাদো কাদো মুখ করে বলল, কেন? আমি কি দেখতে খারাপ? মোটেও না, তুই তো সেই সুন্দরী। আমি চাই না আমার রাগী ভাইয়ের বউ তোকে বানাতে। তোর জন্য শান্তশিষ্ট পোলা দরকার, আমার ভাইয়ের মতো বদরাগী মানুষ না। তোর জীবনটা আমি এভাবে শেষ করতে পারি না। লতা মুচকি হেসে বলল, তার উপর রাজনীতিবিদ, সেই কড়া মেজাজ থাকে এদের। জিনিয়া এবার কিছুটা ভয় পেল। ক্রাশ যদি বাস হয়ে যায় তবে তার থেকে দূরে থাকাই ভালো। শামসুন্নাহার বেগম পরিবারে সবার উপর ভীষণ রাগান্বিত। দৃশ্যর অ্যাক্সিডেন্টের কথা শুনে তিনি একটু কষ্ট পেয়েছেন ঠিক, কিন্তু দৃশ্যকে নিয়ে তার পরিবার যা শুরু করেছে তাতে তিনি বিরক্ত। আখি রহমান বাসায় আসলে তিনি অনেক কথাই শুনিয়েছেন। আখি রহমান শুধু জানিয়েছেন তার ছেলের জন্য যা ভালো হবে তিনি তাই করছেন। ছেলের সুখের তিনি সব করতে পারেন। এত মানুষের ভিড়ের মাঝে মাহাদ দৃশ্যকে একটু ও কাছে পাচ্ছে না। মনটা তার ছটপট করছে, কিন্তু আত্মীয় স্বজনদের মাঝে দৃশ্য ঘিরে আছে। একটু পর পর সে কেবিনে এসে উকিঝুঁকি দিচ্ছে। মাহাদের অবস্থা দেখে দৃশ্যর ভীষণ হাসি পাচ্ছে। মুখটা কেমন পানসে করে রেখেছে মাহাদ। একটু পর আনিকা কবির আর আশরাফ হুসাইন আসলেন দৃশ্যর কাছে। আনিকা কবির বললেন, মা পা কি একটুও নাড়াতে পারছিস না? ব্যথা হচ্ছে? ব্যথা হচ্ছে না, কিন্তু পা নাড়াতে গেলে ব্যথা শুরু হয়। ডক্টর বলেছেন পায়ের প্লাস্টার আরও কিছুদিন থাকবে। মাথায় কি ব্যথা আছে? মা তুমি চিন্তা করো না, আমি ভালো আছি। ডক্টর বলেছেন তোকে কমপ্লিট বেড রেস্টে থাকতে, তাহলে দ্রুত সুস্থ হয়ে যাবি। দৃশ্য বেআইন সাহেবের সাথে আমার কথা হয়েছে। তিনি চাচ্ছে অনুষ্ঠান করে তোকে ঘরে তুলতে। এমনি মিডিয়াতে জামাই বাবাকে নিয়ে অনেক কথা হচ্ছে। তোর সাথে কি সম্পর্ক? তুই কে? আরও কত কি। আমিও চাই সব ভুলে তোরা সুখী থাক। অতীত দেখে সামনের ভবিষ্যৎ নষ্ট করার কোনো মানে হয় না। তুই বললে আমি বেআইন সাহেবের সাথে কথা বলবো। তোর মতের বিরুদ্ধে কিছুই হবে না। দৃশ্য নিশ্চুপ হয়ে বসে রইল। আসলে কি বলবে বুঝতে পারছে না। সে এক পলক বাবার দিকে তাকাল। আশরাফ হুসাইন বিষয়টা বুঝতে পেরে বললেন, আমিও চাই সব ঠিক হয়ে যাক। তোরা সুখে থাকলে আমার পাপের বোঝা কিছুটা কমবে। আমজাদ ভাই তো তোকে আগেই বউ করে ঘরে তুলতে চেয়েছে। আমার জন্যই সব বিগড়ে গেল। মাহাদ ভালো ছেলে, তোকে অনেক সুখ রাখবে। তুই আর অমত করিস না। ছেলেটা আমার উপর রাগ করে তোকে ছেড়ে চলে গেছিল। সব কিছুই আমার জন্য হয়েছে বলেই আশরাফ হুসাইন মাথা নিচু করে নিলেন। দৃশ্য তার মায়ের হাত ধরে বলল, তোমরা সবাই মিলে যা ঠিক করবে তাই হবে। আমার তাতে কোনো আপত্তি নেই। আনিকা কবির খুশি হয়ে দৃশ্যর কপালে চুমু খেল।
তিনি বললেন, দেখিস মা, তুই অনেক সুখী হবি। নাবিল দৃশ্যর প্রেসক্রিপশন আর টেস্টের কাগজ চেক করে বলল, সবই ঠিক আছে। মাথার দাগটা অয়েন্টমেন্ট দিলে কিছুদিনের মধ্যে মুছে যাবে, আর পাটা সারতে একটু সময় লাগবে। কিছু দিনের মধ্যেই দৌড়াইতে পারবি। দৌড়ানো লাগবে না, হাঁটতে পারলেই চলবে। আচ্ছা ভাইয়া, নাবি কই? ও কেমন আছে? ওই বাদরকে তো বিয়ে দিয়ে দিয়েছি, চুটিয়ে সংসার করছে। নাবির বিয়ে হয়ে গেছে? ও কই, আমার সাথে দেখা করতে আসলো না কেন? আরে ওকে আমি আগে জানাইনি, গতকাল রাতে জানিয়েছি। কেঁদে কেটে শেষ, রওনা দিয়েছে, আজই চলে আসবে। ভাইয়া, তুমি তমা আপুকে আগে থেকে ভালোবাসতে, তাই না? হুম, ওকে আমার জীবনে পাবো ভাবতে পারিনি। তোমাদের পাশাপাশি ভীষণ মানিয়েছে। ফাহিমের সাথেও মানাতো, যদি তো ভাই সময় থাকতে বুঝতে পারত। দৃশ্য কিছুটা চমকে গেল। নাবিল ভাইয়া সব জানে? নাবিল বলল, আমার বউ কাকে ভালোবাসত সেটা বুঝতে পারবো না ভেবেছিস? কিন্তু আমি আমার অনুভূতি তোমার মন অবধি পৌঁছেছি। যেটা করার সাহস তোর ভাইয়ের ছিল না। তুমি কি ভাইয়ার উপর রেগে আছো? মোটেও না। দেখ, আমি জানি ফাহিম আমাকে তেমন পছন্দ করে না, আমাকে তার প্রতিদ্বন্দ্বী ভাবে। কিন্তু আমি ফাহিমকে সবসময় ভাই ভেবে এসেছি। কিন্তু এখন আমার আর ফাহিমের সম্পর্ক ও অনেক ভালো আছে। সে নিজেকে অনেকটা বদলেছে। দৃশ্য হসপিটালের বেডে শুয়ে শুয়ে বোর হয়ে গেছে। কিন্তু কিছু করার নেই, সে পা তেমন একটা নাড়াতে পারছে না। মানুষজন কিছুটা কমতেই মাহাদ এসে বসে দৃশ্যর পাশে, হাতে করে খাবার নিয়ে আসছে। সেই দৃশ্যর মুখের সামনে খাবার নিয়ে গম্ভীর হয়ে বলল, হা করো। চিকেন স্যুপ দেখে দৃশ্য খাবার খাওয়ার ইচ্ছেই মরে গেল। সে কপাল কুঁচকে বলল, আমি এইসব খাব না। ছি, এইসব মানুষ খায়? অসুস্থ হলে এই সবই খেতে হবে। শরীরে তো কিছুই নাই, কয়দিন পর বাতাসের সাথে উড়ে যাবে। দৃশ্য কপাল কুঁচকে খাবার মুখে নিল। এই পাগলকে চটিয়ে লাভ নেই, রেগে আছে এমনি। দৃশ্যর মনে পড়ল তাদের বিয়ের দিনের কথা। সেদিনও মানুষটা তাকে পরম যত্নে এইভাবে খাইয়ে দিয়েছিল। খাওয়া শেষে সে দৃশ্যর কপালে চুমু খেয়ে অভিমানী সুরে বলল, তুমি আমাকে একটুও সময় দিচ্ছ না, আমি তোমাকে একটুও কাছে পাচ্ছি না। দৃশ্য মাহাদের গালে হাত রেখে বলল, এমন পাগল পাগল লাগছে কেন? চুল কাটা হয় না কতদিন ধরে? আমি তো তোমার পাগল। আমার বউ বেডে পড়ে আছে, তাহলে আমাকে কি হিরো লাগবে নাকি? আমার বরকে তো হিরো লাগতেই হবে। তাদের কথার মাঝেই নাবিলা হন্তদন্ত হয়ে কেবিনে প্রবেশ করল। দৃশ্যকে দেখেই সে কেঁদে দিল। মাহাদ আর কিছু না বলে বেরিয়ে গেল। এই দুই বোনকে একা ছেড়ে দিল। দৃশ্য নাবিলাকে দেখে কাছে ডাকল। নাবিলা দৃশ্যকে জড়িয়ে ধরে কেঁদেই চলছে আর বলছে, তুই ভীষণ খারাপ। আমার সাথে কেন কোনো যোগাযোগ রাখিসনি? আমার কত চিন্তা হয়েছে জানিস? তোর চিন্তায় আমি ঘুমাতে পারতাম না। আর আজ এতদিন পর তোকে এই অবস্থায় দেখতে হচ্ছে। আচ্ছা, কান্না বন্ধ কর, আমি ঠিক আছি। ফাজিল মাইয়া, আমাকে ভুলে দিব্যি দিন কাটাচ্ছিস। তোদের কাছ থেকে দূরে যেয়ে আমি মোটেও ভালো ছিলাম না, আমি জানি। দৃশ্য দেখল নাবিলাকে শাড়িতে ভীষণ সুন্দর লাগছে, একদম নতুন বউ। দৃশ্য মুচকি হেসে বলল, আমাকে রেখে বিয়ে করে নিলি? তা দুলাভাই কই? ওই লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ? আর বলিস না, সে অনেক কাহিনী। রাকিব নাবিল ভাইয়ার ফ্রেন্ড ছিল। দুইজনই ঢাকা মেডিকেলে পড়ত। একদিন ভাইয়ার সাথে বাড়িতে যায়।
তখন তার সাথে আমার দেখা। কোথা থেকে আমার নম্বর জোগাড় করে আমাকে কল করে। ওর সাথে আমার ভালো একটা বন্ডিং তৈরি হয়। একসময় সে আমাকে প্রপোজ করে। সত্যি বলতে আমিও ওকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু তোর অবস্থা দেখে আমি আর সাহস করতে পারিনি। তোর মধ্যে যতটা সাহস ছিল তার বিন্দুমাত্র আমার ছিল না। ভীষণ ভয় পেয়ে গেছিলাম, তাই মানা করে দিয়েছিলাম। কিন্তু সে নাছোড়বান্দা। কেমন করে জানি ভাইয়াকে পটিয়ে বাসার সবাইকে বিয়ের জন্য রাজি করে ফেলেছে। আমিও আর দ্বিমত করিনি। 3 মাস আগে আমাদের বিয়ে হয়েছে। তোকে ভীষণ মিস করেছি, কিন্তু তোর ঠিকানা তো আমি জানতাম না। তুই ভালো আছিস তো? রাকিব আমাকে অনেক ভালোবাসে। তাকে তোর কথা সব বলেছি। সে তোকে দেখার জন্য অস্থির হয়ে আছে। কই সে? তারপর দৃশ্য রাকিবের সাথে অনেকক্ষণ গল্প করে। ছেলেটা ভীষণ মিশুক, নাবিলার সাথে ভীষণ মানিয়েছে। সবাই নিজেদের জীবনে ভালো আছে জেনে দৃশ্য ভালো লাগছে। শুধু নিজের ভাইয়াই ভালো নেই। দৃশ্য দীর্ঘশ্বাস ফেলল। তখনই মাহাদ রুমে এসে দরজা লাগিয়ে দৃশ্যর বেডে শুয়ে পড়ে। দৃশ্যকে বুকের মাঝে নিয়ে অভিমানী সুরে বলল, সবাই আমার সাথে শত্রুতা করছে। আমার বউকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখছে। এখন আর কাউকে রুমে ঢুকতে দিব না। আমার বুকে চুপটি করে ঘুমিয়ে পড়ো। তোমার রেস্ট প্রয়োজন। দৃশ্য মুচকি হাসল। মাহাদের বুকে মুখ গুজে ঘ্রাণ নিল। সেই মিষ্টি ঘ্রাণ। দৃশ্য যেন মাতাল হয়ে যাবে। সে তার বুকে একটা ছোট্ট কামড় দিল। মাহাদ বলল, ইঁদুরের বাচ্চার মতো কামড় দিচ্ছ কেন? আমার মাথা বিগড়ে গেলে কিন্তু খবর আছে। আগের মতো কিন্তু নিজেকে কন্ট্রোল করব না। চুমুর বর্ষণ শুরু করব। অসভ্য। আমি সভ্য প্রেমিক হলেও চরম মাত্রায় অসভ্য হাজবেন্ড হব। সো সাবধান। দৃশ্য মাহাদের বুকে চুপটি করে শুয়ে রইল। এই ছেলেটা একদম লাগামহীন হয়ে গেছে। যখন তখন লজ্জা দিচ্ছে। তাই চুপ করে ঘুমিয়ে পড়াই ভালো। পরদিন সকালে দৃশ্য ঘুম থেকে উঠে মাহাদকে পাশে পেল না। হঠাৎ তার চোখ পড়ল পায়ের প্লাস্টারের দিকে। সেখানে লেখা, উইল ইউ ম্যারি মি অ্যাগেন বু। দৃশ্য অবাক হয়ে সেদিকে তাকিয়ে রইল। এমন প্রপোজ সে জীবনেও দেখেনি। প্লাস্টারের লিখে বিয়ের প্রপোজাল মনে হয় একমাত্র তার পাগলটার পক্ষেই সম্ভব। পাশের টেবিলে চোখ গেল। সেখানে একটা ছোট্ট বক্স। দৃশ্য বক্সটা খুলে হতাশ হল। বক্সটা খালি। তখনই মাহাদ কোথেকে এসে তার পাশে বসে দৃশ্যর হাতে একটা সাদা হীরের আংটি পরিয়ে দিল। আর হাতে বেশ কয়েকটা চুমু খেল। দৃশ্য বলল, আমি তো এখনো আনসার দিইনি। আংটি পরিয়ে ফেললে? মাহাদ কপাল কুঁচকে বলল, আমার আনসারের প্রয়োজন নেই। তুমি তো আমারই। আমি তো জাস্ট এমনি তোমাকে চমকে দেওয়ার জন্য এসব করেছি। উত্তর হে হলেও তুমি আমার বউ, আর না হলেও আমার বউ। দৃশ্য অভিমানী সুরে বলল, তুমি একটা খারাপ। আনসার শুনবে না তাহলে এইভাবে জিজ্ঞেস কেন করো? সব কিছুতেই নিজের মন মর্জি চালাও। আমার বউ, যা খুশি করব তোমার কি? দৃশ্য মুখ ভেঙচি দিয়ে অন্যদিকে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর এক মহা ঝামেলার সৃষ্টি হল। ফাহিম বলছে দৃশ্যকে সে তার সাথে রাজশাহী নিয়ে যাবে। অন্যদিকে মাহাদ তা কিছুতেই হতে দিবে না। দৃশ্যকে আর এক মুহূর্ত সে দূরে রাখতে পারবে না। ফাহিম বলল, আমার বোনকে আমি নিয়ে যাব। ওর এই সময় টেক কেয়ারের প্রয়োজন। তাই তার পরিবারের সাথে থাকাটাই শ্রেয়। মাহাদ অন্যদিকে তাকিয়ে গম্ভীর সুরে বলল, আমার বউকে আমি নিয়ে যাব। ওর টেক কেয়ারের জন্য আমি একাই যথেষ্ট।
তাছাড়া এখন শ্বশুরবাড়ি তার পরিবার। আমার বোনটা ঠিকমতো হাঁটতেও পারছে না। এই সময় নতুন পরিবেশে নতুন মানুষদের সাথে সে কি করে মানিয়ে নিবে? দৃশ্য আমাকে চেনে আজ 8 বছর ধরে। আর আমার পরিবার মোটেও তার জন্য নতুন না। ওর সব বিষয় আমি দেখে নেব, কিন্তু ওকে আর কোথাও যেতে দিব না। ফাহিম আর মাহাদের মধ্যে তর্ক লেগে গেল। দৃশ্য চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এই মানুষ দুটির মধ্যে ইগোর বিশাল পাহাড়। কেউ কারো কাছে নত হতে রাজি না। বাকি সবাই ওদের কাণ্ড দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। আনিকা কবির ফাহিমকে ধমকে থামলেন। আখি রহমান মাহাদকে বললেন, অনেক হয়েছে মাহাদ, এবার থামো। তোর মধ্যে কোনো কমন সেন্স নেই। বাচ্চাদের মতো ঝগড়া করছিস। দৃশ্যকে ওর ভাইয়ার সাথে যেতে দে। কয়দিন পর আমরা একেবারে ধুমধাম করে বৌমাকে নিয়ে আসব। বিয়ের আয়োজন কিছুটা সময় লাগবে। ততদিন বৌমাকে তার পরিবারের সাথে কিছুটা সময় কাটাতে দে। মায়ের উপরে কিছুই বলতে পারল না সে। দৃশ্যর দিকে অসহায়ভাবে তাকাল। দৃশ্য তখনও সবার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। বিকেলের দিকে দৃশ্যকে রিলিজ দেওয়া হল। মাহাদ দৃশ্যকে কোলে করে ফাহিমের গাড়িতে বসিয়ে দিল। আর দৃশ্যর কপালে চুমু একে বলল, আমি জলদি আসব তোমাকে নিতে। দৃশ্য মাথা নেড়ে সম্মতি জানাল। সাবধানে থাকবে। আর কোনো সমস্যা হলেই আমাকে জানাবে। তোমার বিষয়ে আমি কারো উপর ভরসা করতে পারি না। আর কল করলে রিসিভ করবে। মনে থাকবে? হুম। আই লাভ ইউ পিচ্ছি। আই লাভ ইউ টু। মাহাদ বেরিয়ে আসলে ফাহিম আর তার পরিবার সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। মাহাদ অনেকটা সময় সেখানে দাঁড়িয়ে রইল। মাহিম ভাইয়ের পিঠে চাপড় মেরে বলল, ভাইয়া, তোমাকে দেখতে এখন দেবদাসের নিউ ভার্সন মনে হচ্ছে। আগেও বউ ছাড়া ছিলে, মা কায়দা করে আবারও তোমাকে বিবাহিত ব্যাচেলর করে দিল। মা একদম ঠিক করেছে। মাহাদ রেগে মাহিমের মাথায় একটা গাঁটটা মেরে বলল, আমার সাথে মজা নিস? তোর বিয়েতে একটা বিশাল গ্যাঞ্জাম বাজাবো দেখিস। আমার বিয়েতে পড়ে গ্যাঞ্জাম বাঁধিও। আগে নিজের বিয়েতে যে গ্যাঞ্জাম বাঁধবে সেটা সলভ করো। দাদি নামক গ্যাঞ্জাম যে সামনে ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে আছে ভুলে গেছ? মাহাদ এবার চিন্তায় পড়ে গেল। দাদিকে কি করে মানাবে বুঝতে পারছে না। এই দুষ্টু বুড়ি আবার ঝামেলা করবে না তো? তার দাদি তাকে ভীষণ ভালোবাসে, কিন্তু সে আবার ঘাড় তেরা। তাকে মানানো বেশ মুশকিল। মেঘের অন্তরালে খেলা করছে ছোট শাকিলের দল। এই রাস্তা, পুকুর, ঘাট, আমগাছ সবকিছুই সেই আগের মতোই আছে। বাড়ির সামনে গাড়ি থামতেই দৃশ্যর মনে দোলা দেয় এক অসীম আনন্দের। এই জায়গার বাতাসও আজ তাকে স্বাগতম জানাচ্ছে। সেই চিরচেনা উঠোন, পাশের বেল গাছটাও আগের মতোই আছে। শুধু বদলে গেছে মানুষগুলো। সবার জীবনধারা অনেকটা বদলে গেছে। ফাহিম সাবধানে দৃশ্যকে গাড়ি থেকে নামিয়ে কোলে করে দোতলায় নিয়ে আসল। বাসার দরজায় দাঁড়িয়ে ছিল বড় চাচি আর চাচু। দৃশ্যকে দেখেই বড় চাচি দৃশ্যকে জড়িয়ে ধরে কেঁদে দিল। বাড়ির মেয়ে আজ এত বছর পর বাড়িতে এসেছে। তিনি আয়োজনের কোনো কমতি রাখেনি। নার্গিস আপুকে দেখে দৃশ্য ভীষণ খুশি হল। আপন মানুষগুলোকে পাশের পেয়ে দৃশ্যর খুশির সীমা রইল না। শামসুন্নাহার বেগম দরজা আটকে বসে আছে। বাড়ির সব মানুষের প্রতি সে ভীষণ বিরক্ত। তার কথা কেউ শুনছে না। এই দুনিয়াতে কি মেয়ের অভাব আছে যে ওই আশরাফের মেয়েকে ঘরে তুলতে হবে? তার ছেলের বউ ও তার কথার মূল্য দিচ্ছে না। একটু আগে আখি রহমান শাশুড়ির সাথে কথা বলে গেছেন। আম্মা, আপনার সাথে কিছু কথা ছিল। আমি দৃশ্যকে এই বাড়িতে ধুমধাম অনুষ্ঠান করে তুলতে চাইছি। আপনার কি মতামত?
আমার মতামতের কোনো দাম আছে নাকি? তোমার সবাই নিজের যা মন চায় করতাছ। আমি বুড়া মানুষ, তোমাগো কাছে বোঝা হইয়া গেছি। এমনি কয়দিন পরে আমার পোলার কাছে জামুগা। আম্মা এইভাবে বলবেন না। আপনার মতামতের অবশ্যই দাম আছে। আম্মা, আপনি নিজেও মাহাদকে অনেক ভালোবাসেন, আর তাকে চেনেনও। মাহাদের খুশি কিসে সেটাও আপনি জানেন। অতীতের সব ভুলে আমাদের উচিত বাচ্চাগুলোর খুশির কথা চিন্তা করা। মাহাদ দৃশ্যকে নিজের চাইতে বেশি ভালোবাসে। ওই আশরাফের মাইয়া তোমাগো মাথা খাইছে। হের লাইগা তোমরা এই সব করতাছ। আম্মা, দৃশ্য মোটেও খারাপ মেয়ে না। মেয়েটাকে আপনি নিজেও দেখেছেন, ভীষণ লক্ষ্মী একটা মেয়ে। আমার ছেলে বেস্ট কাউকেই জীবন সঙ্গী করেছে। আমার ছেলের উপর আমার ভরসা আছে। দৃশ্য আমাদের পরিবারে আসলে দেখবেন সব স্বাভাবিক হয়ে যাবে। আর আপনার ছেলের শেষ ইচ্ছা এইটাই ছিল। শামসুন্নাহার বেগম কিছুই বললেন না, কিন্তু ছেলের বউয়ের ডিসিশনে মোটেও সম্মতি প্রকাশ করলেন না। মাহাদ নিজেও এসেছে দাদির সাথে কথা বলতে। দাদি, তুমি আমার উপর রেগে আছো? আমি ক্যাডা যে রাগ করমু? তুমি আমার মিষ্টি দাদি, পাম মারবি না। তগো অত রং ঢং দেখার ইচ্ছা নাই। দাদি, তুমি আমার বউয়ের উপর এত রেগে আছো কেন? নাকি তোমার সতীন বলে? ফাইজলামি করবি না। ওই আশরাফের মায়ার মধ্যে কি পাইছস যে এমনে পাগল হইছস? মাহাদ মুচকি হেসে বলল, মধু পাইছি দাদি। মধু? সেই মধুর নেশায় তোমার নাতি টাল মাতাল হয়ে গেছে, তাই আমাকে সামলানোর জন্য তাকে লাগবে। বলেই বাঁকা হেসে চলে গেল। শামসুন্নাহার বেগম আরও চটে বিলাপ করা শুরু করলেন। বেশরমের দল, লুইচ্ছা পোলা, ওই আশরাফের মাইয়া তোরে কি মধু খাওয়াইয়া বশ করছে? এমন বেশরম হইয়া গেছস? আমি আজি হুজুর দিয়া তোর ঝাড়ফুঁক করামু। তখনই মাহিম ঢুকল দাদির রুমে। দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আপেল খাচ্ছে আর দাদির কাণ্ড দেখছে। মাহিমকে তাকিয়ে থাকতে দেখে তিনি বিলাপ বন্ধ করলেন আর বললেন, এমনে কি দেহস? মাহিম আপেল চিবুতে চিবুতে বলল, তোমার নাটক দেখি। তোমাকে এখন বাংলা সিরিয়ালের কুটনি বুড়ির মতো লাগছে। আমার দাদাজান তোমাকে হ্যান্ডেল কি করে করত বলতো? শামসুন্নাহার বেগম চটে গিয়ে বললেন, ওই শয়তান আমারে তুই কুটনি বুড়ি কইলি? হুমম বললাম। আল্লাহ গো আল্লাহ, ওই শয়তান মাইয়া আমার ঘরের হোগগুলের মাথা চিবাইয়া খাইয়া লাইছে। চুপ করো বুড়ি, ভাবিকে নিয়ে কোনো বাজে কথা বলবে না। তোমার কি মনে হয় তোমার এই নাটক দেখে ভাইয়া ভাবিকে নিজের জীবনে আনবে না? মোটেও না। দরকার পড়লে তোমার নাতি এই বাড়ি ছাড়বে, কিন্তু ভাবিকে না। তোমার সাত কপাল ভাবির মতো এত ভালো মেয়ে নাতবউ হিসেবে পেয়েছ। কারণ আজকালের বউরা নিজের শাশুড়িকে সহ্য করতে পারে না, সেখানে তুমি জটিল বুড়ি। আমার বউ কিন্তু এত ভালো হবে না। তাকে ইট মারলে সে পাটকেল ছুঁড়ে মারবে। আমার হবু বউয়ের আবার কড়া মেজাজ, তোমার সাথে একদম টক্কর দেওয়ার মতো। তাই বলছি সময় থাকতে শুধরে যাও। মাহিম চলে যেতেই তিনি চিন্তায় পড়ে গেলেন। এই ছেলে কি তাকে থ্রেট দিয়ে গেল? নিশ্চয়ই কোনো ধানি লঙ্কা মেয়ে পছন্দ করে বসে আছে। দৃশ্য মেয়েটাকে তার খারাপ লাগে তেমন না। মেয়েটাকে প্রথম দেখায় তার মনে ধরেছে, কিন্তু তার বাবার কথা জানার পর থেকে সে আর মেয়েটাকে ভালো চোখে দেখতে পারেনি। মাহাদ রুমে এসে দৃশ্যকে কল করল। প্রথমবারেই দৃশ্য রিসিভ করল। কি করো পিচ্ছি? শরীর ভালো আছে তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাসায় কোনো সমস্যা হচ্ছে? হলে বলো, আজই নিয়ে আসব তোমাকে। নিজের বাসায় কি সমস্যা হবে? সবাইকে পেয়ে আমি ভীষণ খুশি হয়েছি।
হে, তাই তো আমাকে ভুলে বসে আছো। দৃশ্য বুঝল তার পাগলটা অভিমান করে বসে আছে। তাই ওকে আরও একটু রাগিয়ে দিতে বলল। আরে, বাসায় আসার পর থেকে ভাইয়া পুরো বাড়ি মাথায় তুলে রেখেছে। আমি কি খাবো না খাবো, মেডিসিন নিচ্ছি কিনা, পায়ে ব্যথা আছে কিনা, এই সব নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তাছাড়া বাসা ভর্তি গেস্টরা এসেছে, তাই বেশি কথা বলতে পারছি না। ভাইয়া আমাকে সারাক্ষণ চোখে হারায়। হে, তোমার ভাই তো নষ্টের গোড়া। এই শালার জন্যই নিজের বউয়ের কাছ থেকে দূরে থাকতে হচ্ছে। এই শালাগুলার জন্মই হয় বোন জামাইদের প্যারা দেওয়ার জন্য, আর আমারটা তো সেই ঘাড় তেরা। দৃশ্য মুচকি হাসল, কিন্তু মাহাতকে ধমক দিয়ে বলল, খবরদার, তুমি আমার ভাইয়াকে নিজে বাজে কথা বলবে না। তোমার ভাই তো প্ল্যান করে এমন করেছে, আমাকে পেইন দেওয়ার জন্য। এই শালাকে আরেক দিন রামধোলাই দিতে হবে। দৃশ্য এবার সত্যি সত্যি রেগে গেল, আর বলল, তোমার সাথে কোনো কথা নেই। আমার ভাইকে ধোলাই দিবে সাহস কত? খবরদার আমাকে কল দিবে না। বলেই দৃশ্য কল কেটে দিল। অন্যদিকে মাহাত বুঝল বউ তার সত্যি সত্যি রেগে গেছে। ভাইকে নিয়ে কিছু বললে সহ্যই করতে পারে না। আল্লাহ শত্রুকেও যেন এমন শালা না দেয়। ভাইবোন দুজনই এক, তাকে পেন দিয়ে মজা পায়। সে বারবার দৃশ্যকে কল করতে লাগল, কিন্তু দৃশ্য রিসিভ করছে না। দৃশ্যদের বাড়িতে আজ যেন মেলা বসেছে। সকল আত্মীয়স্বজনকে এসেছে দৃশ্যকে দেখতে। এতদিন পর মেয়েটা বাড়ি ফিরেছে, তাই সকালেই দৃশ্যকে দেখতে এসেছে। বাড়িতে মেহমানদের মাঝে দৃশ্য ফোনটা চেক করতে বলেই বসে আছে। সকলের সাথে আড্ডায় দিন কেটে গেল। রাত তখন প্রায় 11টা বাজে। আখি রহমান ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন। সেই সময় মাহাত তার রুমে প্রবেশ করল। মাহাতকে দেখে কপাল কুঁচকে বললেন, কিরে, এত রাতে কোথায় যাচ্ছিস? মা, আসলে। আরে, কি হয়েছে বলবি তো? মা, আমি দৃশ্যদের বাসায় যাচ্ছি। এত রাতে? মনটা অস্থির হয়ে আছে ওর, এই অবস্থায় দূরে থাকতে ইচ্ছে করছে না। আর ফাজিলটা আমার কল রিসিভ করছে না। তোর না কাল রেকর্ডিং আছে? ডেট পিছিয়ে দিয়েছি। আখি রহমান বুঝতে পারলেন ছেলের অস্থিরতা। মনে মনে চিন্তা করলেন ছেলের বউকে আর বেশি দিন দূরে রাখা ঠিক হবে না। দৃশ্যর পরিবারের সাথে কথা বলে খুব দ্রুত কিছু করতে হবে। তিনি বললেন, এত রাতে একা যাবি? রবিন বা মাহিমকে নিয়ে যা। লোক সমাগমে সিকিউরিটি ছাড়া চলা ঠিক হবে না। তুই আর সাধারণ ব্যক্তি নেই। রবিনকে নিয়ে যাচ্ছি মা। ওকে, আসি। আচ্ছা, যা। সারাদিনের ব্যস্ততার পর দৃশ্য ভীষণ ক্লান্ত হয়ে পড়ে। ফাহিম দৃশ্যকে নিজের হাতে খাইয়ে মেডিসিন দিলে ঘুমিয়ে পড়তে বলল। এখন তার রেস্ট প্রয়োজন। দৃশ্য লক্ষ্মী মেয়ের মতো খেয়ে ঘুমিয়ে পড়ল। রাত প্রায় 3টার দিকে বাসার ডোরবেল বেজে উঠল। ফাহিম ঘড়ির দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। এত রাতে কে আসতে পারে? তার কোনো শত্রু পক্ষ না তো? রাজনীতির কারণে অনেক সময় অনেকের সাথে তার মনমালিন্য হয়ে থাকে, কিন্তু বাসার বাইরে তো সিকিউরিটি থাকে। তবে কে এলো? সেই উঠে দরজা খুলে মাহাদকে দেখে চমকে গেল। মাহাদ নিজেও একটু লজ্জায় পড়ে গেল। রবিন সবকিছু চুপচাপ দেখছে। এত বিত্তশালী বাড়ির মেয়ে দৃশ্য সে ধারণা করতে পারেনি। দৃশ্য ঘুমের মাঝে ফিল করল কেউ তার সারা মুখে চুমু খাচ্ছে, কিন্তু ঘুমের কারণে চোখ খুলতে পারছে না। সে আবার ঘুমিয়ে পড়ল, কিন্তু সকালে নিজেকে মাহাদের বুকে দেখে ভীষণ ঘাবড়ে গেল। সে ভেবেছে এটা তার কল্পনা, কিন্তু না, জলজ্যান্ত মানুষটা গভীর ঘুমে তলিয়ে আছে। তার মানে কাল কল রিসিভ না করাই পাগলটা বাসায় চলে এসেছে।
ধীরে ধীরে রুম থেকে বেরিয়ে সোফায় ফাহিম আর রবিনকে দেখে কিছুটা লজ্জায় পড়ে যায় সে। মানুষটা এত রাতে এসে তাকে কি লজ্জায় ফেলেছে? বাসার সবাই কি ভাবছে? ফাহিম দৃশ্যকে দেখে বলল, কিরে তোর পাগল এখনো ঘুমায়? দৃশ্য লজ্জা পেয়ে মাথা নেড়ে হে জানায়। রবিনের সাথে কুশল বিনিময় করে সে রুমে চলে আসল। মাহাদ তখনও ঘুমে। দৃশ্য বিছানার পাশে বসে মাহাদের চুলে হাত বুলাতে থাকল। এই কিউট ছেলেটা তার হাজবেন্ড ভাবতেই কেমন লাগে। কত শত মেয়েরা এই ছেলেটার জন্য পাগল, আর এই মানুষটা তার জন্য। নিজেকে ভীষণ স্পেশাল পার্সন মনে হচ্ছে। মাহাদ চোখ খুলে দৃশ্যকে দেখে মুচকি হাসল। সে তো তার জীবনের প্রতিটা সকালেই মিষ্টি মুখটা দেখে শুরু করতে চেয়েছে, আর আজ সেটা পূরণ হল। সে বলল, গুড মর্নিং বউ। এত ছোট শব্দ দৃশ্যর মনে যেন অনুভূতির তুফান তৈরি করেছে। পাগলটা তাকে কথার বানে মারতে চাইছে। সে বলল, রাতে কখন এসেছ? এত রাতে এইভাবে কেউ আসে? আমি আসি। রাগ করে কল কেটে বসেছিলে কেন? তার জন্যই আসতে হয়েছে। তাছাড়া আমার বউকে না দেখে থাকতে পারছিলাম না। দৃশ্য আর কিছুই বলল না। সবাই নাস্তার টেবিলে বসেছে। আনিকা কবির সকালে ঘুম থেকে উঠে জানতে পেরেছেন মেয়ের জামাই এসেছে। তাই তো সকাল থেকেই তার কত ব্যস্ততা। জামাই আজ বিয়ের পর প্রথম এসেছে। মাহাদ আশরাফ হোসেনের সাথে তেমন একটা কথা বলেনি। আসলে কিছু সম্পর্ক কখনোই স্বাভাবিক হয় না। বাবার অপমানিত হওয়া সে কখনো মন থেকে ভুলতে পারবে না। তাই এই মানুষটার প্রতি এখনো ঘৃণা রয়ে গেছে। আশরাফ হোসাইন নিজেও বুঝতে পেরেছে। তাই মাহাদের কাছ থেকে দূরত্ব বজায় রেখেছেন। বিকেলে মাহাদ বারান্দায় দাঁড়িয়ে ফোন কথা বলছে। তাকে ঢাকায় ফিরতে হবে। সে কল শেষে দৃশ্যর সামনে বসে দুই হাত জড়িয়ে বলল, প্লিজ চলো না আমার সাথে। এই দূরত্ব জাস্ট সহ্য হচ্ছে না। আমার সাথে বাসায় চলো। সবাই মিলে তো বিয়ের আয়োজন করছে। মাত্র 15 দিন অপেক্ষা করো। শপিং করতে করতেই চলে যাবে। 15 দিন মানে বুঝতে পারছো? এই অনুষ্ঠানের কোনো দরকার নেই। এমনি চলো। একবার তো বিয়ে করেছি, কতবার করব? দৃশ্য মুচকি হেসে বলল, এইবার আমরা পরিবারের সামনে বিয়ে করব। তাদের সবার দোয়া নিয়ে জীবন শুরু করব। ধত, ভালো লাগছে না। এর সবাই মিলে আমাকে পেইন দিচ্ছ, বিশেষ করে তোমার ভাই। মা বলল সপ্তাহ খানেকের মধ্যে ব্যবস্থা করতে, কিন্তু তোমার ভাই বাগড়া দিল। এই শালাকে তো দেখে নিব। দৃশ্য খিল খিল করে হেসে দিল। মাহাদ মুগ্ধ নয়নে সেই হাসি দেখল। ফাহিম বোনের বিয়ে বিশাল বড় আয়োজন করে দিতে চায়, তাই কিছুটা সময় নিয়েছে। একমাত্র বোনের বিয়েতে কোনো কিছুর কমতি রাখতে চায় না। তার উপর বর যদি হয় সেলিব্রিটি তবে তো কথাই নেই। এর মধ্যে মিডিয়াতে মাহাদের বিয়ের ঘোষণা দেওয়া হল। সকলের কাছে দোয়া চেয়েছেন মাহাদ। সবার মধ্যেই আগ্রহ তৈরি হয়েছে কে সেই মেয়ে যাকে রকস্টার মাহাদ বিয়ে করছে। কত মেয়ের যে হৃদয় ভেঙেছে তা ধারণা নেই। শোবেজ পাড়ায় হাজারো গুঞ্জন তৈরি হতে থাকে। সোশিয়াল মিডিয়াতে মাহাদের বিয়ের নিউজ ট্রেন্ডিং চলছে। আজ তাদের বিয়ে। চারিদিকে হৈহুল্লোড় শুরু হয়েছে। দৃশ্যকে স্টেজ আনতেই মাহাদ যেন থমকে গেল। কি অপরূপ লাগছে তার পরিটাকে। লাল বেনারসিতে তার বউকে মোহনীয় লাগছে। মাহাদের হার্ট প্রচণ্ড গতিতে বিট করছে। দীর্ঘ অপেক্ষার পর নিজের ভালোবাসার মানুষটিকে সকলের সামনে স্বীকৃতি দিয়ে নিজের করে পাচ্ছে। এ যেন সীমাহীন আনন্দ। সে প্রাণ ভরে প্রিয়তমাকে দেখছে। দৃশ্য ভীষণ লজ্জা পাচ্ছে। এই ছেলেটা এমন করে কেন তাকায়?
কই, সে তো এমন করছে না। ব্রাউন শেরওয়ানিতে মানুষটাকে ভীষণ আকর্ষণীয় লাগছে, কিন্তু লজ্জার জন্য সে তাকাতে পারছে না। অন্য সময় হলে হয়তো টুপ করে কয়েকটা চুমু খেয়ে নিত। দৃশ্য আর মাহাদের সব বন্ধুরাও এসেছে। অনেকদিন পর সবাইকে দেখে দৃশ্য ভীষণ খুশি হয়। আরও খুশি হয় জয় আর মৌয়ের বিয়ে হয়েছে জেনে। মৌ এই অবস্থায় ও বন্ধুবীর বিয়েতে উপস্থিত হয়েছে। সবাই মিলে ভীষণ এনজয় করেছে। মাহিম আজ বর্ষার উপর থেকে চোখ সরাতে পারছে না। শাড়ি যেন এই মেয়েটার জন্যই সৃষ্টি হয়েছে, না হলে এত সুন্দর লাগছে কেন? স্টেজ উঠে মাহিম দৃশ্যকে বলল, ভাবি ও বর্ষা আমার ফ্রেন্ড। ফ্রেন্ড নাকি গার্লফ্রেন্ড ভাইয়া? দৃশ্যর কথায় মাহিম কিছুটা লজ্জা পেল। সে কপাল চুলকে বলল, কেমন মানিয়েছে ভাবি? একদম ফাটাফাটি। মাহাদ বলল, বর্ষা তোর পাশে আছে তাই এমন ভালো লাগছে। বর্ষা একটু দূরে দাঁড়ালেই তোকে বাদরের মতো লাগে। বর্ষা মুচকি হেসে বলল, ভাসুর আমার একদম ঠিক বলেছেন। বাদরের গলায় মুক্তোর মালা। সবাই হো হো করে হেসে উঠল। মাহিম মুখটা গুমরা করে নিল। বর্ষা বলল, আমার যা কিন্তু সেই মিষ্টি। বাচ্চা ভাবি। ভাবি আমি কিন্তু অনেক কথা বলি। বিরক্ত হবে না তো? মোটেও না। দেবরের হবু বউ কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। মাহিম মুচকি হাসল। বর্ষা বলল, এই তোর সেই দাদি কই? তাকে দেখার ভীষণ আগ্রহ। আরে আমার প্রাণের দাদি ওইদিকে মুখ গোমরা করে বসে আছে। চলো তার মুড ঠিক করে আসি। শামসুন্নাহার বেগম আর বিয়েতে আপত্তি করেনি, কারণ দিন শেষে তিনি ও মাহাদকে সুখী দেখতে চান। কিন্তু আশরাফকে দেখে এখন তার মুড অফ। এই লোককে সে কোনো দিন মাফ করতে পারবে না। আমরিন দূরে দাঁড়িয়ে মাহাদ আর দৃশ্যকে দেখছে। মানুষ দুটির মুখে কতটা প্রশান্তির হাসি। হয়তো দিন শেষে প্রাপ্তির হাসি এটা। সে হয়তো শুদ্ধভাবে ভালোবাসতে পারেনি, তাই তো মাহাদ আজ তার না। দৃশ্য মেয়েটাকে সে কখনোই পছন্দ করত না, কিন্তু মেয়েটার মাহাদের প্রতি ভালোবাসা দেখে সে মুগ্ধ হয়েছে। সে হয়তো নিজের ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে এতটা সংগ্রাম করতে পারত না। এই মানুষ দুটিকে আল্লাহ হয়তো পরিপূরক করে পাঠিয়েছেন। দুই পরিবারের উপস্থিতিতে মাহাদ আর দৃশ্যর বিয়ে সম্পন্ন হয়। সবাই আজ ভীষণ খুশি। ফাহিমের চোখ বারবার ভিজে আসছে। এতদিন পর বোনকে পেয়ে বেশি দিন কাছে রাখতে পারল না। আজ তাকে বিদায় দিতে হবে। হাজারো ফুলে মোড়ানো বিছানায় দৃশ্য বসে আছে। মন ভীষণ অস্থির হয়ে আছে। এই রাতটা তাদের জীবনে হয়তো আরও আগেই চলে আসত, কিন্তু জীবনের উত্থান পতনের পর ফাইনালি তারা নিজেদের ভালোবাসাকে পূর্ণতা দিতে পেরেছে। একটু আগে তাকে রুমে দিয়ে গেছে সবাই। বিশাল রুমটা সে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। এই রুমটা আজ থেকে তার। এমনকি রুমের মালিকও তার, একান্ত তার। বিয়ের সাজে সে বেশ হাঁপিয়ে উঠেছে। তাই গোসল করে শাড়ি চেঞ্জ করে সেই পিঙ্ক শাড়িটা পরে নিল। মানুষটা তো একদিন তাকে ঠিক এইভাবে এই রাতে দেখতে চেয়েছিল। সে চোখে কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক দিয়ে নিল। অনেকক্ষণ যাবৎ সে বসে মাহাদের জন্য অপেক্ষা করছে, কিন্তু এই ছেলের কোনো খবর নেই। হঠাৎ দরজা খোলার শব্দে দৃশ্য কিছুটা কেঁপে উঠল। ভীষণ লজ্জা লাগছে তার। মাহাদ এসেই দৃশ্যর সামনে বসল। দৃশ্যর দিকে গভীরভাবে তাকাল। দৃশ্য সেই পিঙ্ক শাড়ি পরে বসে আছে। গায়ে তার দেয়া সকল ডায়মন্ডের অর্নামেন্টস। গোলাপি শরীর মাঝে সাদা পাথরগুলো চকচক করছে। ভেজা চুলে বেশ আকর্ষণীয় লাগছে দৃশ্যকে। মাহাদ যেন ঘোরে চলে যাচ্ছে। এই মেয়েটা তাকে যে কোনো রূপে বশ করতে পারে।
এই চেহারায় যেই শুভ্রতা জড়িয়ে আছে তা আর কারো মুখশ্রীতে খুঁজে পায়নি। সে নেশা ভরা দৃষ্টিতে তাকিয়ে বলল, আমাকে মেরে ফেলার প্ল্যান করেছ? দৃশ্য কিছুই বলল না। সে লজ্জায় আজ মরেই যাবে। এই মানুষটি এমন ভয়ানক দৃষ্টিতেই তাকে ধ্বংস করে ছাড়বে। মাহাদ দৃশ্যর 2 হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, মাশাল্লাহ, আমার বউটাকে একদম হুর লাগছে। আমার দেখা সবচেয়ে সুন্দর ব্রাইড। তবে সেদিন আর আজকের মধ্যে একটু পার্থক্য আছে। কি পার্থক্য? সেই দিন ছিলে বাচ্চা বউ, আর আজ আকর্ষণীয়, মোহনীয় আর ম্যাচিওর বউ। তবে ঘায়েল আমি সবভাবেই হয়েছি। আচ্ছা চলো আগে নামাজ পড়ে নেই। আর যেই বাজে অভ্যাস তৈরি করেছ তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে। জীবনে আর কোনোদিন ওইসব বাজে জিনিস খেতে দেখলে মেরে ফেলব। মাহাদ দৃশ্যর উন্মুক্ত কোমরে ধরে নিজের কাছে নিয়ে আসল। দৃশ্য শিউরে উঠল। মাহাদ ফিসফিসিয়ে বলল, তুমি পাশে থাকলে আমি সব বাজে অভ্যাস ছাড়তে রাজি আছি। তারপর তারা দুজনেই নামাজ পড়ে সুন্দর জীবন কামনা করল সৃষ্টিকর্তার কাছে। আগের সব ভুলের জন্য ক্ষমা চাইল আল্লাহর কাছে। দৃশ্যকে সামনে বসিয়ে তারপর দৃশ্যর কপালে চুমু খেয়ে বলল, জীবনে যেই ঝড় বয়ে আসুক এই হাত কোনোদিন ছাড়ব না পিচ্ছি। একবার যেই ভুল করেছি সেটার জন্য অনেক পস্তাতে হয়েছে, তাই সেই ভুল আর করব না। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি মাহাদ শুধুমাত্র দৃশ্যর একান্ত ব্যক্তিগত সম্পত্তি। আচ্ছা তোমার কাঁধের তিলটা প্রথম কবে দেখেছি জানো? দৃশ্য চমকে তাকাল। মাহাদ মুচকি হেসে কাঁধের আঁচলটা একটু নামিয়ে কাঁধের তিলে চুমু খেয়ে নিল। দৃশ্য শিউরে উঠল। মাহাদ ফিসফিসিয়ে বলল, যেদিন স্কুল ছুটির পর রাস্তায় আমার গায়ের শার্ট তোমার কোমরে বেঁধে দিয়েছিলাম। হঠাৎই সেখানে আমার চোখ আটকে গেছিল। আমি সত্যি কয়েক মুহূর্তের জন্য থমকে গেছিলাম। একটা বার সেখানে ছুঁয়ে দিতে ইচ্ছে হয়েছিল, কিন্তু তখন সেটা সম্ভব হয়নি। দৃশ্য কেঁপে উঠল। মাহাদ দৃশ্যর চিবুকে 2 হাত রেখে দৃশ্যর অনেকটা কাছে চলে আসল। ফিসফিসিয়ে বলল, এই মুখটা দেখার স্বাদ আমার এই জীবনে মিটবে না। হাজারো মানুষের ভিড়ে এই মুখটা দেখলে আমার চোখ থমকে যায়, আমার হৃদস্পন্দন বেড়ে যায়, আমি বেসামাল হলে পড়ি। আমার মন মস্তিষ্ক সবটা জুড়ে শুধু তোমার বিচরণ। এই কাপা ওষ্ঠ জোড়া আমাকে ঠিক কতবার বেসামাল করেছে জানা নেই। বহু কষ্টে নিজেকে দমিয়ে রেখেছি। আমার রক্তে মিশে গেছো তুমি বউ। বলেই দৃশ্যর ওষ্ঠ জোড়া দখল করে নিল। দৃশ্য যেন অনুভূতির সাগরে ভাসতে লাগল। পবিত্র স্পর্শে ঠিক কতটা প্রশান্তি। সে মাহাদকে নিজের সাথে জড়িয়ে নিল। তার সেই পাগল প্রেমিক আজ তার স্বামী। নিজেকে পরিপূর্ণ লাগছে। নিজের ভালোবাসার মানুষটিকে জীবনে চলার পথে পাশে পেলে সত্যি ভীষণ সুখ অনুভব হয়। তাই তারা আজ সবচেয়ে বেশি সুখী মানুষ। তাদের প্রণয় আজ পূর্ণতা পেয়েছে। পরিশিষ্ট। নিউ ইয়র্কে আজ মাহাদের কনসার্ট চলছে। সে মাতিয়ে তুলেছে পুরো স্টেজ। দৃশ্য স্টেজের পাশে দাঁড়িয়ে মাহাদের গান এনজয় করছে। তার কোলে আছে 3 বছরের আদ্রি, তাদের মেয়ে। সেও বাবার গান ভীষণ এনজয় করছে আর মাঝে মাঝে হাত তালি দিচ্ছে। মেয়েটা পুরো বাবা পাগল হয়েছে। তাই মাহাদ দেশের বাইরে গেলেও বউ আর মেয়েকে ছাড়া যায় না। এই 2 জন মানুষ মাহাদের প্রাণ। মাহাদ গান গাইছে আর মাঝে মাঝে তাদের দিকে ফ্লাইং কিস ছুঁড়ে দিচ্ছে। মেয়েও বাবাকে ফ্লাইং কিস ছুঁড়ে দিচ্ছে। মাহিম আর বর্ষার বিয়ে হয়েছে বছর খানেক আগে। দাদি আর বর্ষার মধ্যে কখনো গলায় গলায় ভাব, আবার কখনো দানেউলে সম্পর্ক। এদের মধ্যে এসব চলতেই থাকে। রেগে গেলে মাহিমকে বলে, কি রণচণ্ডী বাইতো আনছস? কিছু কম যায় না।
উল্টা আমারে জব্দ কইরা রাখে। আর মাহাদরে দেখ, কি লক্ষ্মী বউ আনছে। বউ আমার উপরে কোনো কথাই কয় না। আশরাফের ঘরে হীরা জন্মাইছে। আর তুই আমার জীবন তেনা বানানের লাইগা এই ধানি লঙ্কা মেয়ে পছন্দ করছিস। আবার একটু পরেই তিনি দুই নাত বউকে নিয়ে গল্প জুড়ে দেন। আদ্রি এই বাড়ির প্রাণ। সারা বাড়ি সে মাতিয়ে রাখে। তার সবচাইতে প্রিয় হল বাবা আর চাচি। বর্ষার প্রাণ আদ্রি। পিচ্ছিটা একদম বাবার মতো কিউট হয়েছে। এরা দুজন মিলে শামসুন্নাহার বেগমকে তাড়া করে বেড়ায়। শামসুন্নাহার প্রথমে দৃশ্যকে তেমন পছন্দ না করলেও ধীরে ধীরে তার রাগ কমে যায়। সে এখন দৃশ্যকে ভীষণ আদর করে। দৃশ্যকে চোখে হারায়। আর বর্ষার সাথে তার সম্পর্ক কখনো মেঘ কখনো বৃষ্টি। তবে বর্ষাকে ছাড়া দাদির যেন কোনো আড্ডাই জমে না। আখি রহমান আজকাল স্বামীকে ভীষণ মিস করেন। এই সুন্দর সময়টা মানুষটি উপভোগ করতে পারেনি। তিনি নাতনিকে নিয়ে সারাদিন ব্যস্ত। ফাহিমের বিয়ে ঠিক হয়েছে এক রাজনীতিবিদের মেয়ের সাথে। মেয়েটার নাম পরি। দেখতেও ঠিক পরীর মতোই। পরি ফাহিমকে বাবার এক পার্টিতে দেখেছে। প্রথম দেখায় সে ফাহিমের প্রতি ফুটবল হয়ে পড়ে। আর তার বাবা একমাত্র মেয়ের ইচ্ছায় তাদের বিয়ের ব্যবস্থা করে। ফাহিম আর মানা করেনি। সেও জীবনে মুভ অন করতে চায়। এক রাতে দৃশ্য আদ্রিকে ঘুম পাড়িয়ে বারান্দায় এসে মাহাদের কোলে বসে পড়ল। তার স্বামী অভিমান করে বারান্দায় বসে আছে। সে রাগ ভাঙতে চেষ্টা করছে। সে মাহাদের গলায় জড়িয়ে ধরল আর নাকে নাক ঘষে বলল, আমার মিস্টার রেগে আছে? না। রেগে থাকব কেন? আমার কাছে কেন এসেছ? যাও মেয়ের কাছে। আমাকে একটু সময়ও দাও না। সবার জন্য সময় আছে, শুধু আমার জন্যই নেই। আমাকে একটুও ভালোবাসে না। ওলে বাবা, কি রাগ বাবুটার। কিন্তু যদি আরও কেউ এসে আদ্রির মতো আদরে ভাগ্নে, তখন কি করবে? অন্য কেউ মানে? দৃশ্য মুচকি হেসে মাহাদের হাত নিজের পেটের নিয়ে গেল। মাহাদ চমকে তাকাল। ভীষণ এক্সাইটেড হয়ে বলল, সত্যি? আমাদের বেবি আসছে? হুম। মাহাদ দৃশ্যকে জড়িয়ে ধরল। আর বলল, আমার জীবনে এসে আমাকে অনাবিল সুখ দেওয়ার জন্য ধন্যবাদ পিচ্ছি। আমি কি এখনো পিচ্ছি আছি নাকি? কয়দিন পর 2 বাচ্চার মা হয়ে যাব। মাহাদ দৃশ্যর ওষ্ঠে ছোট করে চুমু খেয়ে বলল, তুমি আমার কাছে সারা জীবনই পিচ্ছি থাকবে। আমাকে এত ভালোবাসো কেন? ভালোবাসতে কোনো কারণ লাগে না বউ। প্রথম যেদিন তোমাকে দেখেছি সেদিন কিছু ফিল করেছি। হয়তো আল্লাহ তোমার জন্য আমাকে তৈরি করেছে বলে সেই টান অনুভব করেছি। আমাকে বোকা বানিয়ে যাওয়া বাচ্চা মেয়েটা সেদিন শুধু আইসক্রিম না, আমার মনটাও নিয়ে চলে গেছিল। এখন এই মাহাদ তোমার গোলাম। শুধু হুকুম করুন রানী সাহেবা। আমি ঘুমাব। নিউজে আসছে তার রেস্ট প্রয়োজন। যথা আজ্ঞা মহারানী। বলেই দৃশ্যকে কোলে তুলে নিল। তারপর বিছানায় শুইয়ে দিল। পাশেই আদ্রি ঘুমাচ্ছে। কি মায়া মেয়েটার মুখে। একদম ছোট্ট পরী। এই মুখ দেখলে জীবন সার্থক মনে হয়। সমাপ্ত।